আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যাশা করছি আপনারা ভালো এবং সুস্থ রয়েছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, দৈনন্দিন জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, আমরা অসুস্থ হয়ে পড়ি, যে কারণে আমাদের প্রথম যে প্রয়োজনটা পড়ে সেটি হচ্ছে যে চিকিৎসা সেবাটা পাওয়া, যে জরুরি চিকিৎসাটা কিভাবে পাবো, আমরা কোথায় গেলে পাবো এবং কি করণীয় আসলে চিকিৎসা সেবার পাওয়ার আগ পর্যন্ত, চিকিৎসকের কাছে যাওয়ার আগ পর্যন্ত আসলে আমাদের করণীয়টা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন মেজর ডাক্তার খসরোজ সামাদ, ঔষধবিদ্যা বিশেষজ্ঞ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ। ডাক্তার খসরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা কথা বলবো, যেটা বলছিলাম, যে জরুরি চিকিৎসা সেবা নিয়ে। দর্শক চাইলে আপনারাও সরাসরি যোগ দিতে পারেন, পর্দায় দেখানো নম্বর রয়েছে। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন, আমরা চেষ্টা করব সে সকল প্রশ্নের উত্তর দেবার। আলোচনাটা শুরু করি তাহলে। যদি প্রথমেই বলি যে জরুরি চিকিৎসা সেবা, যে আমরা টার্মটা ইউজ করলাম, আসলে এটা বলতে আমরা কি বুঝি যদি বলি? জি, ধন্যবাদ। একটি স্মৃতিচারণ করা যাক। আমরা বছর 30 আগে পপ সঙ্গীতের অন্যতম গায়ক ফিরোজ শাহী, উনি মঞ্চে গাইছিলেন, 1 মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, দিন দম ফুরাইলে হাইরে দম ফুরাইলে। এটা গাওয়া যখন উনি শেষও করতে পারেননি, মঞ্চ থেকে নামার পরেই উনি মারা যান। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল? এটা একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক। আচ্ছা, আমরা খুব সহজ বাংলায় যদি বসি, হার্ট অ্যাটাক বলতে আমরা বলে থাকি আর কি। এটা খুব বেশি হয়েছিল, অর্থাৎ হৃৎপিণ্ডটা কাজ করছিল না। সমসাময়িক আরও কিছু ঘটনা এরকম, যেটা আমরা সাধারণেও জানি। শাফিন আহমেদ, রক স্টার, আমরা কম বেশি ওনাকে চিনি। ওনার আমেরিকাতে ওনার পরিবেশনার কথা ছিল অনেকগুলি, একটা পরিবেশন উনি করেছেন। দ্বিতীয় পরিবেশন করবার সময় উনি প্রস্তুতি নেওয়ার আগে উনি অস্বস্তি বোধ করেন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং উনি মারা যান। এছাড়া আমরা কেকের নাম শুনেছি, উনিও এরকম মঞ্চে গাইতে আসছেন, একটু পরে গান গাইবেন, খুব সাফোকেশন ছিল, তো সবাই দর্শকরা ওকে চাপাচাপি করছে, আপনি গান করেন। উনি বলছেন আমার ভালো লাগছে না। তো দর্শকদের চাপ, প্রযোজকের চাপ, অর্গানাইজাররা, তাদের টিকিট বিক্রি হচ্ছে, না হলে পর উত্তেজিত মা বাবার কি করে, তারা তো ভেতরের কষ্টটা বুঝতে পারছে না, তো উনি পারছেন না। তারপরে ওনাকে ওই চাপে গাইতে হলো এবং পরবর্তীতে কে আর পাওয়া যায়নি। তাহলে এই যদি আমরা কতগুলি এরকম ধারাবাহিক প্রক্রিয়া দেখি, তাহলে পারে, এবং আপনার সাথে আমি কথা বলতে বলতে এখানেই আমি হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি, অথবা বাসা যেতে যেতে হতে পারি। আমি সুস্থ মানুষ, আপনার স্টুডিওতে এসেছি, আপনার সাথে বসেছি, কথা বলছি। এখন যে আমি পড়ে যাব না এবং মৃত্যু হবে না, এটা আমি নিশ্চিত নই, এবং পথে যেতে যেতে যে আমার মৃত্যু হবে না, এটা আমি নিশ্চিত নই। তাহলে এই ঘটনাগুলিকে আমরা বলছি যে এমন একটা অ্যাটাক, হৃৎপিণ্ড কাজ করছে না। এখন এরকম আরও কিছু ইভেন্ট আছে, এত মেডিকেল কিছু ম্যাটার আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে প্রবেশ করব। তো এই রোগীকে বা এরকম একটা সংকটাপন্ন অবস্থাতে যদি আমরা দ্রুততমভাবে চিকিৎসকের কাছে হাজির করি, তাহলে হয়তো মৃত্যু কমে যাবে, প্রথমে তার যেটা কষ্ট। এখন এই যে পথে যাওয়ার ব্যাপারটা বললাম, কোনো ঘটনাটা ঘটতে গেলে পথে তো সবার বাড়ি সংলগ্ন হাসপাতাল থাকে না। তাহলে যেই সময় উনি কষ্ট পেলেন বা কোনো ঘটনাটা ঘটলো, এই হাসপাতালে নিয়ে যাবার প্রক্রিয়া, সেখানে ট্রাফিক জ্যাম হতে পারে, চাইলেই তো আর অ্যাম্বুলেন্স আমাদের দেশে সাথে সাথে আসে না, এটাই বাস্তবতা। সেখানে নিয়ে যাওয়া, ডাক্তারের উপস্থিতি নিয়ে কখনো কখনো প্রশ্ন এসছে, এই সব কিছু মিলিয়ে তাকে এই জরুরি সেবা দেওয়ার আগ পর্যন্ত রোগী নিজে অথবা তাকে যারা নিয়ে যান তার সহায়ক, ইনারকে বসে শুধু দৃশ্য দেখবেন, নিশ্চয়ই সেটা না। তাহলে একজন রোগী এমনভাবে অসুস্থ হলেন যে তাকে দ্রুততম সময়ে চিকিৎসা মেডিকেল হেলথ কেয়ার সিস্টেমের কাছে নিয়ে যেতে হবে, এবং এই হেলথ কেয়ারের কাছে পৌঁছানোর আগে তাকে চিকিৎসক ব্যতিরকে, চিকিৎসক ছাড়া আমাদের মতো সাদামাটা মানুষ যারা বন্ধু আত্মীয় নিকটজন, তারা নিজেরাই এবং রোগী যে চিকিৎসাটা দিবেন তাকে আমরা জরুরি স্বাস্থ্য চিকিৎসা বলছি। আর চিকিৎসক তো তার বিশেষায়িত্ব জ্ঞান দিয়ে বিশেষভাবে হাসপাতালে ভর্তি হওয়ার পরে ক্যাটাগরি করে উনি চিকিৎসা দিবেন, সেই আলোচনাটা আসলে বিশেষজ্ঞের, সুতরাং ওই আলোচনাটা আমাদের গণমাধ্যমে প্রাসঙ্গিক না।
আমি আর একটু কথা বললে বোধহয় আমি যা বলতে চাচ্ছি সেটা আরো পরিষ্কার হবে। আমরা চিন্তা করি যে আসলে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা কি হতে পারে। একটা হচ্ছে মেডিসিন, জি, আর একটা হচ্ছে সার্জিক্যাল। আমি আর একটু সহজ করে বলতে চাচ্ছি। মেডিসিন মানে কোনো ছুরি কাছির দরকার নাই, কিন্তু অসুখটা খুবই ডিজর্ডটা অনেক বড়। কি কি? একটা একটু আগে বললাম কার্ডিয়াক অ্যাটাক। সময়কালে আমরা খুব আলোচনা শুনেছি যে রাসেল ভাইপার একটা স্নেক, তো সাপে দংশন করেছে, তাহলে তার চিকিৎসা করতে হবে। কিন্তু সাপের দংশনের সাথে অপারেশন থিয়েটারে নিয়ে আমাদের সাধারণ জ্ঞানী বুঝি এটার কোনো ভূমিকা নাই। ইলেকট্রোকিউশন, তার ইলেকট্রিকের তারে হাত লেগে গেল, তাহলে পারে এইটারও কোনো ছুরি কাছি হয়তো লাগার কথা না, প্রাথমিকভাবে ঔষধ দিয়েই তার চিকিৎসা করে। ড্রাউনিং, পানিতে ডুবে গেল, এটা আমাদের দেশে পল্লী অঞ্চলে অত্যন্ত খুব একটা, এবং বর্ষাকালে তো আরো বেশি হয়। একদম আপনি যথাযথ বলেছেন। আমরা এই সময়কালে আগুনে পোড়া, বার্ন, এটাও আমরা সময়কালে সারা পৃথিবীতে অস্থির। আমরা গাজায় দেখেছি, আমরা বাস্তবতা হলে বাংলাদেশেও দেখেছি এইগুলি। তাহলে এটা পরবর্তীতে বার্ন ক্ষেত্র বিশেষে কিন্তু সার্জারি লাগতে পারে, আচ্ছা, এটা আমরা জানি। কিন্তু প্রচলিত অর্থে তাহলে এটা হচ্ছে এগুলো মেডিসিনে গেল। এবার আসেন সার্জারির কথাটা। সার্জারিতে এই সময়কালে সারা পৃথিবীতে আমরা বলেছি যে অস্থিরতা দেখেছি, মানুষকে মারছে। তাহলে একটা অ্যাসল্ট, এবং মারতে মারতে আমরা দেখেছি যে বিভিন্ন মেরেও ফেলা হয়েছে। তাহলে এই অ্যাসল্টও মানে মেডিকেল এমার্জেন্সি, মানে হাসপাতাল, কিন্তু এটা ছুরি কাছি লাগতে পারে। ভিতরে কি ভেঙে গেছে, হাড্ডি, অ্যাক্সিডেন্ট, আপনার যানবাহনের, আপনি যথাযথ বলেছেন। একটা হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আর হতে পারে যেটা আপনি বলছেন উঁচু জায়গা থেকে পড়ে গেল, ফল ফ্রম দ্য হাইট, এটা হতে পারে। তো এইগুলি হচ্ছে সার্জিক্যাল। আমি আর একটা জিনিস থুয়ে এসেছি, সেটা হচ্ছে যে বি বাইট, মৌমাছির কামড়, আচ্ছা, অথবা বলতা, অথবা ওই জাতীয় কিছু পোকা, এগুলিও কামড় দিলে পারে। যদি দ্রুততম সময় যদি আমরা না চিকিৎসকের কাছে নিয়ে যাই, তাহলে তার মৃত্যু হতে পারে। আবার অ্যালার্জিক রিয়াকশন আমরা এরকম জানি। আপনি যথাযথ বলেছেন। এমনকি এই সাধারণ কাপের থেকেও হতে পারে, দৈনন্দিন জীবনে যে কোনো কিছু থেকে হতে পারে। এবং বিশেষত অনেকগুলি ওষুধ আছে যেইগুলি অ্যান্টিবায়োটিক সহ অনেক কিছু, যে খুব দ্রুত না হলে তাকে আমরা অ্যানাফাইলেকটিক শক বলি। আচ্ছা, শকে চলে গেছে রোগী, তার মানে একটা ওষুধ খেলাম আমি, সেখান থেকে আমার মানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার আপনি যথাযথ বলেছেন যে অর্থাৎ তাকে যদি আমরা চিকিৎসাটা না দেই, তাহলে তার পালস পাওয়া যাবে না। আমরা প্রচলিত অর্থে জানি পালস না পাওয়া যাওয়া অথবা ব্লাড প্রেশার মেজার করতে না পাওয়া, এটা মৃত্যুর কাছাকাছি যাওয়া একটা অবস্থান। এটা কিন্তু ওষুধের কারণে হয়েছে। তাহলে আপনি এরকম একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে ওষুধটা বানানো হলো কেন? জানার পর ওষুধটাকে দেওয়া হলো। মানে মজাটা হলো বা ট্র্যাজেডি হলো যে এই ওষুধটা সবারই এরকম ঘটনা ঘটাবে না। আবার একবার জীবনে একবার হয়েছে, আবার নাও ঘটতে পারে, কিন্তু লাখে একবার হতে পারে। তো প্রত্যেকটা জীবন তো প্রত্যেকটা জীবন। 1 লাখের ভেতরে যদি একজনের হয়, তাকে তো আমরা ওই রকম উপেক্ষা করে এটা করার কিছু নাই। তাহলে ওষুধটা সেবন করার আগে অথবা যিনি লিখেছেন তিনি তাকে এটা নিশ্চিত করবেন যে এরকম ওষুধ কারো সমস্যা হতে পারে, যা আপনার যদি হয় তাহলে আপনি সাথে সাথে বন্ধ করে দিবেন। মানে ওষুধের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে আসলে, সেটি আপনি বলছিলেন। তো প্রথমে যদি একটু আমরা আসি, আপনি যেমনটা বলছিলেন যে প্রথমেই যদি আসি যে হয়তো একজন রোগী বাসায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলেন বা শ্বাসকষ্ট হলো, যেটা আপনি বলছিলেন যে একটা হৃদরোগ ধরনের জটিলতা, তাহলে কি করবেন আসলে? জি, ধন্যবাদ। বুকে ব্যথার আসলে অনেকগুলি কারণ আছে, এবং যে কোনো ব্যথা কোনো অসুখ না, এটা একটা উপসর্গ। যেমন ধরা যাক মাথা ব্যথা, সাধারণ মাথা ব্যথা আমাদের কোনো অসুখ না, কিন্তু কেন মাথা ব্যথা হচ্ছে তার পেছনে অসংখ্য কারণ থাকতে পারে। জ্বর কোনো অসুখ না, এটা একটা উপসর্গ। অনেক অসুখের কারণে জ্বর হতে পারে। ঠিক সেরকমভাবে বুকে ব্যথাটা আসলে অনেক কারণে হতে পারে। তো যেটাকে আমরা মূলত ফোকাস করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, সেটা হলো যে হার্ট অ্যাটাক, যেটা বলা হচ্ছে। নট নেসেসারিলি, বাট কমনলি ইনাদের পুরনো কিছু হিস্ট্রি থাকে। আচ্ছা, সাধারণত এটা 50 বা ততোর্ধ্ব বয়সে বেশি হয়। সাধারণত পুরুষের ক্ষেত্রেই বেশি হয়। সাধারণত যারা খুব স্ট্রেস নেন তাদের বেশি হয়। সাধারণত যারা সিডেন্টারি লাইফ লিড করেন, ব্যায়াম করতে পারেন না, ঘরে বসেই কাজ করেন, ডেস্কে কাজ করেন, এখনকার যুগে তো কম্পিউটারে কাজ ব্যাপক হয়, হাঁটাচলা করেন না, সাধারণত যারা স্থূল তাদের হতে পারে। সাধারণত যাদের আগের থেকে উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত, কিডনি রোগ অনিয়ন্ত্রিত,
যেগুলোকে আমরা বলি যে এই কোমরবিডিটি, এইগুলি যাদের আগে থেকে থাকে এবং যাদের পারিবারিক হিস্ট্রি খারাপ, অর্থাৎ তার বাবার বা পিতৃস্থানীয় অথবা মা বা মাতৃস্থানীয় ইনাদের যদি থাকে, অথবা তার বড় ভাই বা এরকম বংশে যদি থাকে, তাহলে ইনাদের ঝুঁকি বেশি। জি। তো আমি আগেই বলেছি যে বুকের ব্যথা তো অনেকগুলি কারণ। তাহলে একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হৃৎপিণ্ড ঘটিত, আর একটা হতে পারে ফুসফুস। আপনি সুন্দর করে বলেছেন যে দম আটকানোর ব্যাপারটা আছে, দম আটকে গেলে পারে, তাহলে এটা সাধারণত এটা ফুসফুস ঘটিত, কিন্তু অনেক হার্টের ব্যাপারটাও ফুসফুসের এরকম দম আটকানো বা শ্বাসকষ্টের হতে পারে। এছাড়া আরো বহুবিধ কারণ আছে, এগুলি তাত্ত্বিক আলোচনা, আমরা সেটাতে নাই বা গেলাম। এখন বুকের ব্যথার রোগীকে আসলে উনি যে লক্ষণটা বলেন, সেই লক্ষণগুলি কখনো কখনো খুব ক্লাসিক্যাল হয়, খুব সুন্দর করে বলেন যে বুকে ব্যথা হচ্ছে, আমি খুবই ঘেমে যাচ্ছি, বা তাকে দেখা যাচ্ছে তার ঘেমে যাচ্ছে, এবং তার বুকের ব্যথাটা বুকে না থেকে রেডিয়েট করছে, অর্থাৎ সরে যাচ্ছে, হাতের দিকে হাতের দিকে চলে যাচ্ছে বা পিছনে যাচ্ছে। মোটামুটি ধরে নেওয়া যায় যে এইটা হয়তো হার্ট অ্যাটাক, এবং তার ব্যথাটা অনেক বেশি হবে, তীব্র ব্যথা হবে। এখন এটা একটা আসলে এমার্জেন্সি, এবং এটা একটা টিম ওয়ার্কের মতো তৈরি করে ফেলতে হবে। একজন দ্রুততমভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, অ্যাম্বুলেন্স ডাকবেন। আমরা একটু আগে বলেছি যে এটা এমন, আমার এখনো সেই রকম স্টেজে পৌঁছাতে একটু সময় লাগবে, যে ডাকা মাত্রই আমার দোরগোড়াতে আসবে। এবং অনেকগুলি বারে ট্রাফিকিংটা এতই বিচ্ছিরি, এখন যে রোড অ্যাপ্রোচ এতই খারাপ যে জ্যাম তো আমাদের ঢাকা শহরে আমরা জানি নিত্য নৈমিত্তিক ব্যাপার। শুধু তাই না, বাড়িগুলি লোকেশনগুলি এমন ভাবে, অথবা এমন জায়গায় তার লিফটই কাজ করে না, উনি থাকেন 7 তলাতে। তো এই অবস্থায় তাকে নামানো বা ওঠানো, এটা তো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। তো তাহলে পরে একটা টিম তাকে এটা কাজ করবে। আর যেটা হয়, যদি রোগীর মাথাতে এটা আসে যে আমার হার্ট অ্যাটাক, তাতে ওনার যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ভয় হয়, আমরা তাকে প্যানিক ডিসঅর্ডার কম বেশি বলি, অন্যান্য ক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনা করব। এইটার কারণে আমরা আর একটা অ্যাটাক হতে পারে, মানে উনি ভাবছেন তো আমি তো মারাই গেলাম। তো এই মৃত্যুভীতি তাকে এত পেইন দেয়, এত একটা ইনসিকিউরিটি তৈরি করে, তার এটা একটা হতে পারে। তাহলে একটা রিঅ্যাসিওরেন্স, তাকে ভালো করা, তাকে যে না আমরা খুব দ্রুততম চিকিৎসার ব্যবস্থা করছি, আজকালকার দিনে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, ঠিকভাবে চিকিৎসা হলে তুমি অনেকটাই ভালো হয়ে যাবা। আর হটলাইনের যুগ আমরা জানি যে এই সময়কালে অনেক হাসপাতাল, অনেক চিকিৎসক ব্যক্তিগতভাবে তারা টেলিমেডিসিন দেন। তো এইগুলি এখনকার তথ্য প্রযুক্তির যুগে আমাদের একটা হাল লাগা থাকা উচিত, এবং প্রত্যেকটা বাড়িতে এরকম ডাক্তার বা হেলথ কেয়ার এবং সাধারণ হেলথ কেয়ার এই নাম্বার আছে বাংলাদেশে 24 ঘন্টা আপনি পাবেন। আমি খোঁজ খবর রাখা আসলে আপনি এই কথাটাই বলতে চাচ্ছি, সচেতনতার জন্য এই নাম্বারগুলি রাখলে দ্রুত আমরা তাদের কাছে টেলিমেডিসিন করে চিকিৎসকের সাথে যদি দ্রুততম সময় কথা বলতে পারি, তখন দ্রুত এই হাসপাতালে নেওয়ার অবকাশে এই কাজটা হতে পারে। এবার আমরা অনেকেই চিকিৎসা বিজ্ঞানের হালনাগাদের সাথে ব্লাড প্রেশার মাপতে পারি, বা বাড়িতে অনেকেরই ব্লাড প্রেশার যন্ত্র থাকে, বিশেষ করে আমরা বলেছি যে 50 ঊর্ধ্ব। তাহলে যদি আমরা দেখি যে ব্লাড প্রেশারটা দুটো হতে পারে, একটা এক্সিলারেটেড হাইপারটেনশন খুব বেশি, আর একটা হচ্ছে যে ব্লাড প্রেশার তার খুব কমে গেছে বা পাওয়া যাচ্ছে না। এই দুইটাই বিপজ্জনক। তো সাধারণত এরকম খুব উচ্চ রক্তচাপ হলে তাকে কমিয়ে আনাটা খুবই দ্রুত দরকার। তার আগে যে জিনিস সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ব্যথা, ইন্টেন্স পেইন, ভয়ঙ্কর পেইন। রুগী সেই পেইন সহ্য করতে পারে না। আমরা লোকাল ভাষায় বলি যে খাসি কেটে ফেললে যেরকম ছটফট ছটফট করে, মুরগি কাটলে যেরকম মৃত্যু যন্ত্রণা ছটফট ছটফট করে, ওনার তাই হবে। তো এই ব্যথাটা যদি আমি না কমাতে পারি, তাহলে এই ব্যথার কারণে আবার পেশেন্টের আবার অ্যাটাক হতে পারে। তাহলে আমার অবজেক্টিভটা হলো তাহলে এই ব্যথাটা কমানোর। যেটা বহুল্যে ব্যবহার করা হয়, একটা স্প্রে আমরা কম বেশি দেখেছি যে জিহ্বার নিচে দেওয়া হয়, এবং এটা রোগী জানে, এটা রোগীর কাছে থাকে। এখন ওই সময় ভুলে হোক বা না বুঝে হোক বা না জেনে হোক, উনি যদি স্প্রেটা না নেন, তাহলে পারে তো আমার পারপাস সার্ভ হলো না। তাহলে তার নিকটাত্মীয় বন্ধু যারা আছেন, তারা দ্রুততমভাবে সাবলিঙ্গুয়ালি জিহ্বাকে উঁচু করে জিহ্বার নিচে একটা স্প্রে দিলে পারে। এটা একটা গ্লিসারিন নাইট্রেট, অর্থাৎ যে অক্সিজেন ডিমান্ড
সেই অক্সিজেন চাহিদা, সেই চাহিদাটা পূরণ করে। এখানে একটা প্রশ্ন আমরা বোধহয় তৈরি করে ফেললাম, তাহলে অক্সিজেন চাহিদা তো আগে কি ছিল না? এটা অনেকটা ডিমান্ড আর সাপ্লাই রেশিও মতো। আমরা কার্ল মার্কসের এই থিওরিটা কম বেশি জানি যে বাজারে যদি বেশি সাপ্লাই থাকে, ক্রেতা যদি কম থাকে, তাহলে দাম এমনি পড়ে যাবে। আবার উল্টোটা, যদি বেশি বাজারে ক্রেতা থাকে, যদি সাপ্লাই কম থাকে, দামটা বেড়ে যাবে। তো হার্টের তো আসলে সে সারা শরীরে অক্সিজেন সাপ্লাই দেয়, কিন্তু সে তো নিজেও তো একটা অর্গান, তারও তো খাবার লাগবে। তাহলে সেই খাবারটা হচ্ছে তার অক্সিজেন, তারও তো লাগে। যিনি ব্যাংকের ক্যাশিয়ার, উনি সবাইকে ব্যাংকে দেন, কিন্তু তারও তো টাকা লাগে। এখন ওনার হৃৎপিণ্ডের ভেতরে যতটুকু থাকতে হয় অক্সিজেন, সেটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তাহলে উনি যতটুকু অক্সিজেন দরকার ততটুকু উনি পাচ্ছেন না। তাহলে এই অক্সিজেনের ঘাটতিটাই ওনার এই যেটা হচ্ছে অ্যানজিনা, বুকে ব্যথা হচ্ছে। তাহলে পারে এই অক্সিজেন জন্যই আমরা এই জিটিএনটা দিচ্ছি। আর যদি এমন পর্যায়ে যায় যে আমি রোগীকে নিয়ে গেলাম যে কোনো ক্রমেই এই জিটিএন কাজ করছে না, জিটিএন তো মূল অসুখকে অ্যাড্রেস করবে না, ও শুধু ব্যথাটা কমাবে। ব্যথা কমলে রোগী তো অনেক শান্ত হয়ে গেল, ব্যথাটাই তো তার জন্য কষ্ট। ভেতরে তার কি হার্ট অ্যাটাক, এটা তো আসলে টেকনিক্যাল ব্যাপার। তো যদি আমরা এরকম দেখি তার একদম ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, তাহলে একটা কিছু হচ্ছে না, তাহলে পরে আমাদের CPR লাগতে পারে। দেখেন ডক্টর আনোয়ার, এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের নবীনরা কত চৌকস, তারা অনেক কিছুই সারা পৃথিবীতে বা দেশে অনেক কিছু করতে পেরেছে, আমরা দেখেছি। তো এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে তারা কিন্তু অনেকে CPR সম্বন্ধে জানে, এবং আমি মনে করি একটু CPR তার প্রাসঙ্গিক আলোচনা করে। সিতে হচ্ছে কার্ডিও, পিতে হচ্ছে পালমোনারি, আর তো হচ্ছে রিসাসিটেশন। তো কার্ডিও আমরা কম বেশি জানি যে হার্টের আরেকটা নাম, পালমন্স হচ্ছে ফুসফুসের একটা নাম, রিসাসিটেট মানে আগে যা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা। এরকম গায়ের জোর এরকম একটা আমরা বাংলা দাঁড় করাতে পারি। তাহলে আগে তো হার্ট ভালো ছিল, অথবা আপনি যেটা বলছেন দম আটকে যাচ্ছিল, তার মানে ফুসফুস যথাযথ কাজ করছে না, ফলে তার কষ্ট হচ্ছে। তাহলে আমার হার্ট এই কিছুক্ষণ আগে যেমনটি ছিল, ফুসফুস আগে যেমনটি ছিল, তাকে যদি আমরা সক্রিয় করতে চাই, তাহলে পারে CPRটা দিতে হবে। তাহলে CPR প্রশ্নে আমরা আসবো, অবশ্য আমরা একটা বিরতি নিয়ে নিই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি জরুরি চিকিৎসা সেবা নিয়ে, এবং আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার খসরুজ সামাদ, ঔষধবিদ্যা বিশেষজ্ঞ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ। আপনি একটা CPR এর কথা বলছিলেন, যে এই যে জরুরি অসুস্থতায় হার্ট অ্যাটাক যদি হয়, শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে। জি, ধন্যবাদ। আমরা পরে জানবো যে CPR শুধু হার্ট অ্যাটাক না, যতগুলি এই নাম আমরা প্রথমে উচ্চারণ করেছি, সেগুলি কম বেশি সবগুলিতেই CPR দেওয়া যেতে পারে। তো আমরা পরে আরেক দিন হয়তো বড় পরিসরে CPRটা কি, আমরা হয়তো একটা ডেমনস্ট্রেশন লাইভের প্রশ্ন আছে, আমরা হয়তো ডামি নিয়ে দেখিয়ে দিব। তো আমি খুব এক লাইনে যদি এরকমভাবে বলতে চাই যে বুকের এই ঠিক খাঁচার নিচেই হৃৎপিণ্ড থাকে, তার ঠিক পাশে ফুসফুস থাকে। বিষয়টা হলো যে হৃৎপিণ্ড যতটুকু সংকোচন প্রসারণ হওয়া দরকার ততটুকু সে হচ্ছে না, কমে গেছে, ফুসফুসও করছে না। তাহলে একটা মুঠো দিয়ে খুব জোর একটা স্মার্ট ব্লো, একটা ধাক্কা দেওয়া হলো রোগীকে, দিয়ে একটা হাত আর একটা হাত দিয়ে ওই জায়গাটাতে একবার করে দাম দেওয়া, আরো জোরে জোরে চাপ দেওয়া, এরকম মোটামুটি একটু দম নিয়ে 5 বার যদি অন্তত করা হয়, তাহলে পরে হৃৎপিণ্ড এবং ফুসফুস সক্রিয় হয়ে গেলে অন্তত জীবনটা বাঁচে। আচ্ছা আচ্ছা, এটা কি যে কেউ শিখতে পারে আসলে এটা? হ্যাঁ, ধরেন এখানে খুব কোনো অর্থ ছাড়াই প্রাতিষ্ঠানিকভাবে কতগুলি প্রতিষ্ঠান আছে, লাইক স্কাউট, গার্ল গাইড, ফায়ার ব্রিগেড, এরা তাকে ট্রেনিং দেয়। এবং ইভেন কেউ যদি মনে করে সেনাবাহিনী বা প্যারামিলিশিয়া যারা আছে অন্যান্য, তারাও তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয়। এবং আমি ব্যক্তিগতভাবে এই দেশের প্রেক্ষাপটে আমি রিকমেন্ড করি, এটা আমার ব্যক্তিগত আবেগ এবং অভিজ্ঞতা থেকে শুধু বলতে চাইছি, এটা পাঠ্যবইয়ের থাকা উচিত। আচ্ছা আচ্ছা, যে সবার জন্যই আসলে, সবার জন্য। অনেক দেশে আমরা জানি যে এটা তাদের শেখানো হয়। এবং আপনি যেমনটা বললেন যে আসলে হয়তো অনেক দুর্ঘটনার পরে এই যে জরুরি যখন স্বাস্থ্যসেবা দরকার, সেখানে CPR এর একটা বড় ভূমিকা আছে, আমরা জানি। অনেক লাইফ হয়তো আমরা সেভ করতে পারবো সেটি থেকে। জি অবশ্যই। আমরা একটু আসি যে এবার আগুনে পোড়ার ক্ষেত্রে আসলে। জি হ্যাঁ, আগুনে পোড়াটাও আমরা বিগত সময় দেখেছি যে এটা খুব অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, বা যাই বলে না কেন, সারা দেশে কখনো কখনো আগুন লাগছেই আসলে, কোথাও কোথাও অনেক জায়গায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে হাই রাইজ গুলিতে লাগে, বিল্ডিংতে। জি, আপনি একটা জিনিস চিন্তা করেন, কি ভয়ঙ্কর একটা অবস্থা। মনে করা যাক সে ওটা 20 তলা একটা বিল্ডিং, তার 16 তলাতে লাগলো আগুন। জি, অনেক হয়েছে আমাদের দেশে এরকম, আমরা দেখেছি। আপনি তাহলে 17 তলা, 18 তলা, 19 তলা যারা আছেন, তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন। উনি কি ওখান থেকে ঝাঁপ দিবেন?
এটা কি পসিবল মানে হলেও কিন্তু আমরা দেখেছি এই একটু আগে বলেছেন যে প্যানিক ডিসঅর্ডার এমন 17 তলা থেকে লাভ দিচ্ছে দিয়েছে, আমরা দেখেছি, ঠিক বলছেন। আসলে এরকম এক্সপেরিয়েন্স আমাদের হয়েছে ঢাকা শহরে। জি জি, তো তাহলে পারে এই প্যানিক ডিসঅর্ডার কাটানোর জন্য এগুলির জন্য আসলে ওই যে বলছিলাম যে মোটিভেশন লাগবে। এখন তো তাত্ত্বিক কথা হলো, ওই 17 তলা ওনাকে কে মোটিভেশন করবে? ওনার সাথে যারা আছে তারা তো সমভাবে মৃত্যুর ঝুঁকিপূর্ণ। এই জন্য এইগুলি আমাদের আরো গণসচেতনতা তৈরি করতে হবে এইগুলির জন্য। তো এখন যেটা হয়েছে সেটা আমরা দেখি এই বিষয়টার ভালো দিক খারাপ দিক দুটোই আছে, বাট স্মার্টফোনের গুরুত্ব আমরা অ্যাভয়েড করতে পারি না। আমরা একটু আগে বলেছি হেল্পলাইন, এগুলো তো হেল্পলাইনে কি করতে পারে, ডাক্তার তখন তাকে কিছু কথা বলবে, তার অন্তত এতটুকু পেশেন্সটা তার যদি ডেভেলপ করতে পারে যে ডাক্তার কথা তাকে শুনলো, তার প্যানিক ডিসঅর্ডারটা কাটলো, ডাক্তার দরকার নাই। আমরা একটা ফোন নিয়ে নিই, একজন দর্শক আছে। জি জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পাপি, আমি বরিশাল থেকে বলছি। জি জি। আমার এই যে স্যার এই মাত্র একটা কথা ছিল যে পালস হঠাৎ করে বেড়ে যায়, বাকি পালস কমে যায়। তো হঠাৎ করে যদি কারো পালস বেড়ে যায়, তারপরে তার যদি হাই প্রেশার থাকে, জি, তার যদি মেদের সমস্যা থাকে, এইটা কিরকম মানে কোন দিকে সমস্যার ইঙ্গিত দেওয়া যায়, বোঝা যায়? আচ্ছা, পালস বেড়ে যায়, জি জি বুঝেছি। মূলত প্রশ্নটা পালস বেড়ে যায় হঠাৎ করে। হ্যাঁ হ্যাঁ, তখন কি প্রেশার কি দেখেছিলেন? তখন ব্লাড প্রেশার কি দেখা হয়েছিল? হ্যাঁ, ব্লাড প্রেশার দেখা হয়েছিল। ব্লাড প্রেশার আছে, আপ ডাউন করে, মাঝে মাঝে হাই হয়ে যায়, আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আবার লো হয়ে যায়। জি। আমি কি ওনাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ। বোন ধন্যবাদ। আমি যদি আপনার কথা বুঝে থাকি সেটা হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে এবং প্রায়ই আপনার পালস বেড়ে যায় অনেক। আপনি কি লক্ষ্য করেছেন যে কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে পালস বাড়ে? ধরেন আপনি ভয় পেয়েছেন বা রাতে ঘুম হলো না, এরকম কোনো বিষয়ের সাথে কি এটা সম্পর্কিত? হ্যাঁ হ্যাঁ, রাতে যদি ঘুম না হয়, বাকি মানে টেনশন এরকম যদি থাকে তাহলে পালস বেড়ে যায়। জি, আপনার এটা কি ঘন ঘন হচ্ছে? ঘন ঘন যখন মানে শরীর খারাপ লাগে বা প্রেশার মাপি, তখন বোঝা যায় যে পালস বেড়ে গেছে, এরকম। বোন আমাকে আরেকটা তথ্য দেন, এটা কি আপনার কতদিন আগের থেকে এরকম প্রায় হচ্ছে? এটা সঠিক বলতে পারবো না, মনে হয় বছরখানি ধরে অনুভব করি। জি, এবার আমাকে আরেকটা তথ্য দেন, এই আপনার উচ্চ রক্তচাপ ছাড়া অন্য কোনো অসুখ যেমন থাইরয়েড বা আপনার এরকম কোনো রোগ আপনার জানা আছে? না স্যার, সেটা আমার জানা নেই। উচ্চ রক্তচাপ করতে আমার মাঝে মাঝে খুব মানে হাই দেখা যায়, মাঝে মাঝে একদম লো হয়ে যায়। আপনি কোনো ওষুধ খান কিনা প্রেশারের জন্য? প্রেশারের জন্য নরমালি আমি অ্যামলোবিডোপিন 5 পাওয়ার খাই। এটা খান আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি। বোন আমাদের আসলে এটার জন্য অনেক বেশি আলোচনার দরকার। তারপর আমি আপনাকে যেটা বলছি, আমার কাছে এতটুকু পিসমিল শুনে মনে হলো যে কিছু কিছু ঔষধ আছে প্রেশারের যেটা পালসের পর কাজ করে, আর সেই ক্ষেত্রে আপনার ওষুধটি পরিবর্তন করতে হতে পারে। তো এটা এই টেলিফোনে দেওয়ার থেকে আরও ম্যাথডিক্যাল হবে। আপনি আপনার যে চিকিৎসক আছেন তার কাছে আপনি যাবেন এবং এটা উল্লেখ করবেন, তিনি এমন একটি ওষুধ নির্বাচন করবেন যেটা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি আপনার পালসও আপনার এটা নিয়ন্ত্রণে থাকে। আমি অনুমান করি যে আপনার ওষুধটি পরিবর্তন করা দরকার এবং সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন। একটা বিষয় উনি যে প্রশ্নটা করছিলেন আসলে যে হঠাৎ করে পালস বেড়ে যাওয়া, ডেফিনেটলি এটা কিন্তু অবশ্যই এই লক্ষণটাও ভালো নয়। না, এটা উনি এটাই জানতে চাচ্ছিলেন, কারণ পালস বেড়ে যাওয়াটাও মানে এটা তো স্বাভাবিক অবস্থা নয় আসলে, সেটিও মানতে হবে এবং নিশ্চয়ই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যেটি আমাদের বিশেষজ্ঞ বলছিলেন ওষুধটা হয়তো পরিবর্তন করতে হতে পারে বা দেখে নেবেন আসলে কি কারণে হচ্ছে। অবশ্যই এটার একটা চিকিৎসা কিন্তু লাগবে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। যে আমরা বলছিলাম আগুনে পোড়া নিয়ে কথা হচ্ছিল আমাদের। জি, তো আগুনে পড়ে আমরা দেখতে পেলাম যে ওইরকম এমন একটা অবস্থা যেখানে তার রেস্কিউ করা খুবই কঠিন হবে। তাহলে আগে তাকে রিঅ্যাসিওরেন্স হতে হবে। আচ্ছা, দুই হচ্ছে ওই কক্ষের ভেতরে যদি কোনো রেস্কিউ টিম ঢুকতে পারে, তারা ওই যে আবার সিপিআর কথা বলেছি ওইটা হতে পারে। আচ্ছা, কারণ রেস্কিউ টিম নিচের থেকে আসছে বা উপর থেকে আসছে, এই সময়টাকে তো কাজে লাগাতে হবে। আর যেটা হলো যে আমরা কতগুলি মুভি টাইপের জিনিস দেখি কিন্তু এগুলো বাংলাদেশে চলে আসছে। ধরেন জালিকার মতো একটা করলো, উপর থেকে লাভ দিতে বললো তাকে, তখন সেটা শহরে কারণ ফ্লেক্সিবল ওইটা, তাহলে উনি পড়লেন। তো 10 কথার এক কথা হচ্ছে যখন চিকিৎসকের কাছে যখন এটা পৌঁছায় তার আগে যদি তার যতটুকু পুড়ে যায়, প্রথম চিকিৎসাটা হচ্ছে
যে এই পুড়ে যাওয়াটার থেকে তার জীবন বাঁচানো, সেই ক্ষেত্রে পানি ঢালতে হবে। আচ্ছা, এটা একটা স্টিগমার ভিতর আছে। মানুষজন বলে যে আগুনে পোড়ার চিকিৎসা আমি পানি দিব, মানে রিভার্স মিথ আছে যে আগুনে পানি দেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা। যে কারণ সাধারণভাবে দৈনন্দিন জীবনে যে পড়ে সেখানে পানি দিলে ব্যথাটা একটু বেড়ে যায় প্রথমে, জি, জি। জায়গাটা কুচকে যায়। এটা সৌন্দর্য এবং ইত্যাদির জন্য এটা প্রযোজ্য। সেটা দৈনন্দিন ছোটখাটো আমার মা বোনেরা রান্না করেন যখন, তখন হাতে তাদের একটু তেল লাগে, পানি ছিটা লাগে, আগুন লাগে, সেটা চিকিৎসাটা একরকম। আর আমি আপনি আসলে একটা মানুষের জীবন নিয়ে প্রশ্ন তুলেছি এবং তার আলোচনা করছি। তাহলে পারে তার আমরা ডাক্তাররা ট্রায়াস করেন যে এত পার্সেন্ট বার্ন, এত পার্সেন্ট বার্ন, এটা তো আমার রোগীর পক্ষে করা সম্ভব হবে না। তাহলে প্রাথমিকভাবে যে কাজটা করতে হবে সেটা হলো প্রচুর 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 পরিমাণে পানি ঢালতে হবে। আচ্ছা, এবং এটা কোনো ভালো পানির দরকার নাই, এটা একটা অ্যাভেলেবল জিনিস বাংলাদেশে। হাতের কাছে বালতি হোক, বন্দা হোক, যেটাতে যত রকম পানি হোক, যত খুশি ঢালতে হবে, যতটুকু সম্ভব ঢালতে হবে এবং এই দ্রুত সময় তাকে হাসপাতালে নিতে হবে। তাহলে আমাদের এটা মেসেজ হচ্ছে এই টোটাল আলোচনাতে, আমার হাতে একটাই করণীয়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি দিব আচ্ছা। রোগীর গায়ে, ভেজাবো। আর কিছু কিছু টোটকা আছে, সেগুলি করা সম্ভব হলে তার সহায়ক চিকিৎসা, কিন্তু প্রাথমিক চিকিৎসা হলো এই পানি ঢালা। এটা হচ্ছে অনেকে বলেন পেস্ট দেন, ঠিক আছে, ডিম দেন, ঠিক আছে, কিন্তু এটা যেন কালক্ষেপণ না হয়, এটা পানির বিকল্প না, মানে পানির পরিপূরক। এটা শুধু তার ব্যথা কমাবে, কিন্তু তার সুনির্দিষ্ট চিকিৎসা, আল্লাহ না করে তার শল্য চিকিৎসা তার লাগবে কিনা, তার স্কিন গ্রাফটিং লাগবে কিনা। আর আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি সাধারণভাবে যে পোড়ার মাত্রা দেখলে বুঝতে পারি যে ব্লাড ট্রান্সফিউশন লাগবে কিনা, রক্ত দিতে হবে কিনা। সেটা আর সেটা তো হসপিটালে যাওয়ার পরে হবে, কিন্তু আগুন লাগার পরপরই তার সাধারণ মাত্রা দেখে পরিবারের একটা মানে রক্তের ব্যবস্থার জন্য মানসিক প্রস্তুতিটা নেওয়া মানে উচিত আসলে। এটা একটা জিনিস আসলে, সেটা এটা মানে খুব জরুরি আসলে। তৎক্ষণাৎ ব্যবস্থাগুলোও কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে খুব প্রয়োজন আসলে। ঠিক তাই, আপনি যেমনটা বলছেন যে রিঅ্যাসুরেন্স একটা বিষয় আসলে, কারণ যদি প্যানিক হয়ে যায় আসলে, প্যানিকের কারণেও আসলে অনেক ধরনের জটিলতা হতে পারে, সেটাই বোধহয় আপনি বলতে চাচ্ছিলেন। এরপরে আমরা একটু আসি যে আঘাতজনিত যে ঘটনাগুলো ঘটে আসলে, জরুরি একটা আঘাত হলো, বিভিন্ন ধরনের আঘাত আমরা জানি, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? জি, এটা বলেছেন, এবং আমি অকপট আরেকটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে কাউকে অ্যাসল্ট করার অনেক নজির আমরা সারা পৃথিবীতে দেখি, বাংলাদেশও এর থেকে মুক্ত হতে পারে নাই। তো অ্যাসল্টের তো মোটিভ অনেক রকম, কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করতে পারে, কেউ হয়তো অল্প মারার পরেই হয়তো তাকে উদ্ধার করতে পারে। আমাদের হাতে 2-3টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো ওই যে রিঅ্যাসিওরেন্স, বারবার করে এক কথা আসছে। 2 হলো ওনার যেন নিঃশ্বাস এবং এগুলিতে এটা যেন ওইগুলি খোলা থাকে, অর্থাৎ উনি খুব স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারেন। জামা কাপড়গুলি তাড়াতাড়ি করে খুলে ফেলতে হবে, তার ভেন্টিলেশনটা যেন হতে পারে। আর যেটা হলো সেটা এই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার তাকে আঘাত করতে পারে। একটা আমরা বলেছি ব্লান্ট উইপন, ভোঁতা, ধরেন লাঠি দিয়ে মারা হলো, লাঠি জাতীয়। আর একটা হচ্ছে শার্প কাটিং, ধারালো, ধরা যাক তরবারি, ছুরি, ভোজালি, এই জাতীয় জিনিস হলো। তাহলে পারে ব্লান্ট উইপনে ব্লিডিংটা কম হয়, রক্তটা সাধারণত ভেতরে জমা হয়ে যায়, রক্তটা আসে না। আর শার্প কাটিংয়ে রক্ত ফিনকি দিয়ে রক্ত বাইরে আসে। এখন হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে নিতে অতিরিক্ত রক্ত কারণে মৃত্যু হওয়ার একটা ঝুঁকি থাকে। তাহলে আপনি মানে যারা আমরা এই পদ্ধতি নিয়ে যাব, তারা এই রক্তপাত বন্ধ করবার জন্য আমরা যতটুকু বুঝি এটাকে চেপে ধরবো। চেপে ধরতে গেলে সাধারণ কোনো কিছু না, হাতের কাছে সাদা মাটা সাধারণ কাপড়, লুঙ্গি না থাকলে ওই রোগীর পরিধানের যে কাপড়টা, এটা শেষ বলছি, আর যদি সম্ভব হলে পরিষ্কার তুলা, এটা যদি আমাদের সম্ভব হয়, না হয়তো হয় না, যেমন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এটা হলো, বা রাস্তাঘাটে যেটা হলো আপনি বলছেন, সেটা তো সম্ভব না। তাহলে পরে আমরা একটা জটিলতায় না যে কালক্ষেপণ না করে সাধারণ ব্লিডিংটাকে বন্ধ করা, এটা জোরে করে বাঁধতে হবে। আমার কম বেশি ধারণা আছে যে ধমনী দ্বারা রক্ত বের হয়ে যাচ্ছে, তাহলে আমি ধমনী গাত্র যদি চাপটা দেই, তাহলে রক্তটা শরীর থেকে বের হবে না। তাহলে পরে এটা আমাদের করতে হবে। আর আরেকটা জিনিস ঘটে যায়, সেটা হলো যদি হাড্ডি বা এইগুলিতে ভেঙে যায়, তাহলে এই যে নিয়ে যাওয়া হাসপাতালে এই সময়টাতে তার এই যে ফ্লেকশন এই সমস্ত হচ্ছে, এতে হাড্ডি স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে পরে আমাদেরকে হাড্ডিটাকে সোজা করে ইমমোবিলাইজ করতে হবে। সেই ক্ষেত্রে বাড়তি একটা স্প্লিন্ট এখানে রাখতে হবে। স্প্লিন্টের দরকার নাই, বাংলাদেশ সাধারণ একটা হাত লাঠি বা এই জাতীয় কোন একটা স্ট্রাকচার দিয়ে এটা বেঁধে যদি আমি অনর রাখি, ইমমোবিলাইজ করতে পারি, ঠিক তাই, তাহলে আমরা যদি নিয়ে যেতে পারি, তাহলে পারে আমার দুটো পারপাস হলো, একটা হলো রক্তপাত বন্ধ হয়ে গেল, 2 হলো
এই আমার এটা হাড্ডিগুলি পরবর্তীতে আর Permanent কোনো ক্ষতি যাতে না না হতে পারে। আর পথা যদি দীর্ঘ হয় তাহলে পরে তাকে আমাদের অনেকে আমরা স্যালাইন দিতে পারি, যারা প্যারামেডিক্স তারা পারে। এই জাতীয় প্রচুর পরিমাণ ফ্লুইড লস হয়, এটা bleeding হয় আর কি, ব্লিডিং তাহলে? হয়, তাহলে পরে তারা এটা দিতে পারে, একটা স্যালাইন দিতে পারি। ঠিক তাই। আর তাকে ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে। এখন আমাদের পল্লীতে কখনো কখনো কারো কারো প্যারামেডিক্স অথবা তাদের প্রতি আমি স্নেহ বা শ্রদ্ধা রেখে আমি বলছি, তাদের একটা প্রবণতা আছে যে কারো কারো যে যত বেশি ব্যথা তার মানে বেশি ব্যথার ওষুধ দিলে আচ্ছা। বোধহয় ভালো হবে। ভালো হবে, আচ্ছা। তো আমাদের সবচেয়ে বেশি ব্যথার ওষুধের নাম যেটা আমরা সাধারণে জানি বা দোকানেও পাওয়া যায় সেটা হচ্ছে মরফিন। কোনো ক্রমেই এই আঘাতে যদি মাথায় আঘাত, হেড ইনজুরির কোনো লক্ষণ প্রকাশ পায়, মরফিন দেওয়া যাবে না। আচ্ছা। এটা দম আটকায় দেয়, আমি সহজ করে বলতে চাচ্ছি। সুতরাং এই মরফিনের অপব্যবহার এটা বন্ধ করতে হবে, মানে যেন দেওয়া না হয়। ধন্যবাদ। আমরা আসবো আলোচনায়। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। জরুরি চিকিৎসা সেবা এই বিষয়ে আমরা আজকে কথা বলছি। ডাক্তার খসরোজ সামাদ রয়েছেন আমাদের সাথে। আমরা অনেকগুলো বিষয় জানলাম জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে। এখন একটু আসি যে সাপে কাটা, কিছুদিন আগে রাসেল ভাইপার নিয়ে অনেক কথা হয়েছে। তো সে আর এখন বর্ষাকাল, আমরা জানি যে বর্ষাকালে কিন্তু একটু বেশি হয়, পানি বাড়ে, তখন কিন্তু শুধু রাসেল ভাইপার তো অত ইয়া না, কিন্তু অন্য সাপের কামড় আমরা কিন্তু দেখি আসলে গ্রামে গঞ্জে, বাংলাদেশে কিন্তু অনেক আছে। তো এই ক্ষেত্রে আসলে এটা নিয়ে অনেক মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, কীরকম হবে এইটা নিয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছে। জি ধন্যবাদ, আপনি যথাযথই বলেছেন। সাপের অনেক ধরনের ক্যাটাগরি করা যায়, আমি খুব মোটা দাগে দুটো করি। একটা হচ্ছে বিষাক্ত সাপ, আর একটা হচ্ছে নির্বিষ সাপ বা খুব অল্প সাপ, অল্প বিষের সাপ। তো নির্বিষ বা অল্প বিষের সাপের ঢোরা জাতীয় এগুলি আসলে মূলত বেশি, এগুলো বেশি, হ্যাঁ বেশি, এবং এগুলির দংশন হলে পারে এগুলি ক্ষেত্র বিশেষ ডাক্তার কাছেও লাগে না, এটা গ্রামের লোকরা জানেন। একটা অ্যালার্জিকের মতো একটা ব্যথার ওষুধ, একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, এবং ওইখানে একটা যদি ইয়ে থাকে একটা ছোট্ট অ্যান্টিবায়োটিক দিলে এটা করা সম্ভব। এবার আসা যাক বিষাক্ত সাপ। এখন প্রথমে প্রশ্ন আসে যে সব সময় তো আসলে ডেজিগনেটেড করা কঠিন, যেটা নির্বিষ না আমাকে সাপে কাটলো, হ্যাঁ আমি তো অনেক সময় সাপকে দেখতেও পাবো না আসলে। ঠিক তাই। তো এটার জন্য একটা মোটা দাগে আবার একটা কথা বলতে চাই যে যেটা বিষাক্ত সাপ তার দুটো ফ্ল্যাং থাকে, দাঁত থাকে দুটো বড়, তার যে বাইটের যে জায়গাটা সেখানে যদি আমরা একটু দেখি, এটা গ্রামের লোক জানেন, তারপরও ওই দুটোতে দুটো দাগই গভীরে পতিত, ডিপ সিটেড। আর যদি নির্বিষণ সাপ হয় তাহলে তার অনেকগুলি ছোট ছোট দাঁত, কিন্তু ফলে হালকা করে ছোট ছোট উপরে সামান্য একটা দাগ, গভীরে না। তাহলে এটা একটা বড় ক্রাইটেরিয়া, যেটা দেখেই বোঝা যায় যে এটা বিষাক্ত কি নির্বিষ বা কম বিষের সাপ। আমরা আগেই বলেছি যে ওটা হলে তেমন কোনো কিছু নাই। বিষাক্ত সাপ, বিষাক্ত সাপের ভেতরে আপনি বলেছেন রাসেল ভাইপার সহ বাংলাদেশের কোবরা, গোখরো, শঙ্খচূড়, আরও অনেক কিছু সাপ আছে। এখন এটার জন্য সুনির্দিষ্ট অ্যান্টি স্নেক ভেনাম লাগবে। সাপের বিষের জন্য সাপের বিষ বাজারে পাওয়া যায়, এবং বিগত আমরা দেখেছি যে রাষ্ট্র চেষ্টা করেছে সব জায়গাতেই এটাকে পৌঁছে দিতে। তো আমাদের ঠিক তাই, এটি হচ্ছে তার সুনির্দিষ্ট চিকিৎসা। এটা লাগবেই, এটা ছাড়া আমি এখানে যত কথাই বলি না কেন, এটা অন্তত তার জীবনটা বাঁচাবে না। তাহলে আর এই অ্যান্টিস্নেক ভেনাম তো আসলে বাসা রাখার জিনিস না, এবং এটা দেওয়ারও অনেক ধরনের মেথড আছে, যেটা ডাক্তার লাগবেই। তাহলে আমার এই রোগীকে দ্রুততম সময় ডাক্তার কাছে নিতেই হবে। এখন পথের ভিতরে যে ভুলগুলি হয়, বা আমরা আলোচনা যে কারণে বসেছি যে আমার সাধারণ মানুষের কি করণীয়, সাধারণ মানুষের যেটা করণীয়, আগেকার যে প্রি কনসেপ্ট আইডিয়া যেখানে কেটেছে হাতে ধরা যাক, বা মূলত পায়ে তো কাটে, সাপ ওখানে সহজে স্পেসটা পায়, তো সেখানে খুব কঠিন করে বাঁধত যেন রক্তটা উপরে না উঠতো। এইটার ফলে যেটা হয়, রোগী যখন হাসপাতালে আসে চিকিৎসা পায়, কিন্তু ওই জায়গাতে তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে এমন হয় যে গ্যাংগ্রিন হয়ে যায়, পাক কেটে ফেলতে হয় একই হাতের জন্য। তাহলে এটাকে টনিক কি বলে, এটা কি উপযোগিতা নাই? হ্যাঁ আছে, কিন্তু এটা একটা কম্প্রোমাইজ থিওরি, অত শক্ত করে বাঁধা যাবে না। হালকা করে বাঁধা যেতে পারে, আবার ক্ষেত্র বিশেষে নাও লাগতে পারে। তো আমি সহজ করে বলি যে হ্যাঁ টর্নিকেট একটা বাধা যেতে পারে, মোটামুটি একটা সহনীয়। এবার একটা টাইম ডিস্টেন্স দূর ভিত্তি হবে, যেটা হাসপাতালে 2 দিন 3 দিন যদি লাগে, তাহলে তো আরোই বাধা যাবে না। তাহলে পরে এটা এক।
দুই হচ্ছে কিছু মিথ আমরা ছায়াছবিতে দেখি, ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, এবং আমি অন রেকর্ড মিডিয়াতে বলছি এটা একেবারে অপবিজ্ঞান এবং এর পেছনে কোনো জাস্টিফিকেশন নাই। সেগুলি কি কি? একটা হলো ওই জায়গাটা কেটে ফেলে মুখ লাগিয়ে ওঝারা যেন বিষটা শুষে নিচ্ছে, কোনো ক্রমে এটা বিষটা ওখান থেকে আসে না, বরং এই কাটাকাটিতে এই সময় যে কালক্ষেপণ হবে এই সাপের বিষটা যেটা ঢুকেছে এটা ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, মিথ এই পর্যায়ে গেছে যে ওঝা বাঁশি বাজিয়ে ওই সাপটাকে ডাকলো অথবা আর একটা সাপকে সিনেমাতে দেখি আমরা, জি এরকম দেখেছি আগে। দেখার পর ওই সাপ যেখানে কেটেছিল সেখানে মুখ লাগিয়ে এই সাপটা এসে বিষটা নিয়ে ফেরত গেল। এগুলি নিছক গাঁজাখুরি গল্প এবং এগুলি অনেকে বিশ্বাস করে। আচ্ছা। এবং এই ভয়ঙ্কর রকম প্রেজুডিস তাকে এই হাসপাতালে যাতে অনুৎসাহিত করে এবং রোগীর মৃত্যুটা ঘটে। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় অতি দ্রুত সাথে সাথে ওই জায়গাটা হালকা করে টর্নিকেট বেঁধে চিকিৎসা ব্যবস্থার কাছে নিয়ে যাওয়া, এবং এই নিয়ে যাওয়ার কথাটাও বলে দেওয়া আছে সুন্দর করে। বলে দেওয়া আছে এখন তো মোটর বাইক খুবই মানে সহজ একটা সুলভ, প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। এখানে 3 জন বসবেন, যিনি মোটরসাইকেল চালান উনি, এবং যাকে সাপে কেটেছে উনি মাঝখানে, আর তার একটা সহায়ক পিছনে একজন থাকবেন। তাহলে উনি যে মাঝখানে বসেছেন তাতে তার এই যে সাপে কাটার এই জায়গাগুলিতে উনি মানে তার ফ্লেকশন কম হবে। আচ্ছা। আমি বলতে চাচ্ছি যে জায়গাটা সাপে কেটেছে সেখানেও আবার আমরা একটা স্প্লিন্টার টাইপের দিব, যেন সেটা তেমন নড়াচড়া মুভমেন্ট না করা। ওই যে আমরা অনর ইমোবিলিটি আগে যে আলোচনাটা করেছি, দেখেন মোরালে সবারই কিন্তু প্রাথমিক চিকিৎসার মডালিটিটার ফান্ডামেন্টালসগুলি অনেক কিছু মেলে। আচ্ছা। এবং সাপে কাটার আপনিও বলেছেন ডক্টর আনোয়ার যে রিঅ্যাসিওরেন্স, এই যে প্যানিক, ওরে বাবা সাপ কাটছে আমি তো মারাই যাব, এটাতে কারণে তার কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং তাকে রিঅ্যাসিওরেন্সটা করতে হবে। এবং ওই যে আপনি বলেন যে ওই জায়গাটাকে ফিক্স করা আসলে এটা খুব জরুরি, নাহলে বিষটা হয়তো খুব দ্রুত ছড়িয়ে পড়বে আসলে। তাই হ্যাঁ, এবং যত দ্রুত চিকিৎসকের, তো এখানে একটু জেনে নেই আমরা আসলে, তো এখন নিশ্চয়ই ফ্যাসিলিটিসগুলো আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, কারণ গ্রামের দিকে বিশেষ করে আমরা যদি বলতে চাই যে আমাদের তো প্রতি থানা আছে, সেখানে হসপিটাল, সেখানে এই সুবিধাগুলো পাওয়ার কথা আমাদের আসলে, এবং বা না থাকলেও সেগুলো বাড়ানো উচিত বিশেষ করে এই সময়গুলোতে। জি জি জি। কারণ শহরে তো অত বেশি আপনি সাপ কাটা রোগী পাবেন না, তো সেই জায়গাগুলোতে অ্যান্টিভেনামটা আপনি বলছেন যে এটাই মেইন চিকিৎসা, মানে এটার মানে 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 পর্যাপ্ত যেন একটা সাপ্লাই থাকে আসলে, নাকি? আমি এই ফ্লোরটা আপনার কাছে প্রায় জোর করে নিতে চাই, সেটা হলো যে ওষুধবিদ্যা বিশেষজ্ঞ হিসেবে আমার একটা আনন্দ আছে এখানে। কি বিষয়টা? সেটা হলো যে অ্যান্টিস্নেক ভেনাম আসলে খুবই দামি একটা জিনিস, এবং আমাদের দেশে তৈরি হতো না, এটা আনতে হতো বিদেশ থেকে। তো বিদেশ আসলে এবারে বহু রকম লাল ফিতার ব্যাপার আছে, চাইলে আপনি পাবেন না, তাদের ইচ্ছা আছে কি আছে নাই, সাপ্লাই চেইন অনেক কমপ্লিকেটেড, কাস্টম ট্যাক্স ভ্যাট, মানে অনেক ব্যাপার আছে, তার চেইন ঠিক মতো ভাবে পৌঁছালো কিনা, তার ইন্টিগ্রিটি ঠিক থাকলো কিনা, অনেক ঝামেলা আছে। ফলে এই যে প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে প্রশ্নটা আসলে, এটা ছড়িয়ে দিতে গেলে যে ব্যাপক পরিমাণে ঔষধ, এই ব্যাপক কর্মযজ্ঞটা আসলে খুবই কঠিন অনগ্রাউন্ডে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান। সেই জন্য বাংলাদেশ সরকার এইটাকে খুব গুরুত্বভাবে এটাকে নিয়েছেন, এবং এইটার সাপের কাটার যে অ্যান্টিস্নেক ভেনাম, এটা যেন বাংলাদেশে তৈরি হয়, এটার কাজ যথেষ্ট এগিয়ে গেছে। চট্টগ্রামে এর একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং এই সাপে কাটার যেটা করা হয়, এই সাপকে একটা ঘোড়াকে বাইট করানো হয়, আচ্ছা, এবং ঘোড়ার রক্তটাকে নিয়ে এই যে অ্যান্টিজেনটা না হলো এটা করা হয়। তো সব ক্ষেত্রে ঘোড়াটা তো আসলে কমার্শিয়ালি ভায়াবল না, এই জন্য এখন মুরগিকে বাইট করানো হয়, এবং মুরগির রক্তটা থেকেই এই সাপের বিষটা তৈরি হওয়ার পরে এটা মানে কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি খুবই দ্রুততম সময়, মানে আমাদের দেশে তৈরি করতে পারলে এটা আসলে, কারণ সাপে কাটার রোগী কিন্তু আমরা দেখছি, সাম্প্রতিককালে আমরা দেখেছি, কিন্তু আসলেই আমরা জানি যে বাংলাদেশে কিন্তু সাপে কাটার রোগী কম নয় আসলে, এবং সাপে কাটার ফলে অনেক রোগী মারা যায়, এটা আমরা জানি, বাংলাদেশে এই বিষয়টা আছে। তো সেক্ষেত্রে মনে হয় এটা মানে নিজেদের দেশে আমরা তৈরি করতে পারলে এটা অনেক ভালো একটা ব্যাপার। আরেকটা সাপে কাটা থেকে যদি আমরা আসি, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে বর্ষাকালে যেটা আমরা দেখি পানি বেড়ে যায়, পানিতে ডুবে মানুষের মৃত্যু বা পানিতে ডোবা, এটাও কিন্তু আমরা পাই আসলে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? জি জি জি, আপনি খুবই যথাযথ বলেছেন, কিন্তু এটাও ওই আমি সচেতনতার কথা বলবো, বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া কেন হয়, এটা ড্রাউনিংটা কেন হয়? একটা হলো যে ঈদের আগে আমরা দেখেছি যে অপরিকল্পিতভাবে এই যে জাহাজ
বা স্টিমার এগুলি অর্থাৎ জলযান যেগুলি সেগুলিতে ঠাসাঠাসি করে যতটুকু তার ক্যাপাবিলিটি তার থেকে বেশি লোক ওঠানো হয়, ফলে এটা এবং তার দীর্ঘদিন ধরে তার কোনো ফিটনেস নাই, তার সার্টিফিকেট নাই, তার এটা চেক ব্যাক নাই, মানুষকে অসহায়ভাবে, তাহলে এটা সে ডুবে যাওয়ার একটা ঝুঁকি তো থাকেই। হ্যাঁ, এটা মাস ক্যাজুয়ালিটি। তাহলে এটার জন্য আসলে অনেক আলোচনার দরকার, আমরা নিশ্চয়ই পরবর্তীতে একটা বসে করব। আর ডে টু ডে লাইফে যেটা হয়, গ্রামে আমাদের ছোট ছোট বাচ্চারা খেলতে যে মা হয়তো একটু অসচেতন ছিলেন, এই সময় বাচ্চা নিজে খেলতে যে পুকুরে হয়তো একাই বা দুষ্টমি করে এক বাচ্চা, এটা তার ম্যাগনিটিউডটা বলছে, আরেকটা বাচ্চাকে তুই নামতো পানিতে, বাজি ধরে অথবা ধাক্কা দিয়ে ফেলে দিল। এগুলো প্রত্যেকটাই হয় কিন্তু। না, আরেকটাও দেখেছি আমরা, এই যে সমুদ্রে যারা সমুদ্র দেখতে যায় সেখানেও তো দেখেছি যে গোসল করতে নেমে অনেক মানে পরিণত বয়সেও তো অনেকে ছাত্রছাত্রী বা কিশোর কিশোরী বা যেটাই হোক, ওখানেও আমরা কিন্তু দেখি এটা আসলে। আমরা যথাযথ বলেছেন। আমি দেখলাম যে কত 7 নম্বর না 8 নম্বর সিগন্যাল আসছে, তখন একজন ফেসবুকে পোস্ট দিচ্ছে, দেখো সমুদ্রের ঢেউয়ের পাশে আমি 7 নম্বর সিগন্যালকে উপেক্ষা করে আমি এখন সমুদ্রের পাড়ে আসলে। তো এইরকম ব্রেভিটিতে তার মৃত্যুর ঝুঁকি তো তাকে ডেকেই নিয়ে আসবে। তাহলে এইগুলি আসলে আমাদের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। আর যে কথাটা বারবার করে এসছে সেটা তাকে তুলে এইখানে সিপিআরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইখানে সিপিআরটা যদি পানিতে ডুবা যদি হয় তাহলে রেস্কিউ করা থাকে, তারপর তাড়াতাড়ি করে যদি সিপিআরটা দেওয়া যায়, তারপর এটা মৃত্যুর মানে অনেকটাই কমানো সম্ভব। এটা খুব জরুরি, এটা খুব জরুরি। আর একটা হচ্ছে মাউথ টু মাউথ ব্রিদিং, মুখের সাথে মুখ লাগিয়ে, এটাও আমাদের ট্রেনিংটা দেওয়া দরকার এবং এই আলোচনা সিপিআর এর সাথে ওটা কি কাছাকাছি যায়। মুখের সাথে মুখ লাগিয়ে আসলে তার তো অক্সিজেন ঘাটতি হয়, মুখের সাথে মুখ লাগিয়ে তাকে মুখে শ্বাস দেওয়া, সহজ কথা। মানে তার হার্ট এবং লাং এই দুটো জিনিসকে আসলে চালু করার যে চেষ্টা। এবং দেখুন, একটা জিনিস আমরা কিন্তু বলছিলাম যে সবকিছুর ক্ষেত্রেই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসলে। মানে যত আর্লি আপনি কাজগুলো করতে পারবেন সেটা মনে হয় খুব জরুরি। যেমন আমরা যদি একটু আবার ওই যে হার্ট অ্যাটাকের কথায় আসি, বুকে ব্যথা, অনেকে পাত্তা দিতে চান না, তাই তো, আমার ব্যথা হচ্ছে, ঠিক আছে দেখি ওয়েট করি। তো এইটা কি উচিত কিনা আসলে? না, টাইম ইজ মানি, জীবনের মূল্য নাই কোনো। সেটাই আসলে যে এবং আপনি সাপে কাটার ক্ষেত্রে বলছিলেন যে নানা ধরনের টোটকা চিকিৎসা বা অ্যাক্সিডেন্ট যেটাই আমরা বলি না কেন, প্রথম বোধহয় কাজটা হওয়া উচিত যে যত দ্রুত আমরা আসলে মানে চিকিৎসকের কাছে পৌঁছাতে পারছি কিনা সেই জিনিসটা জরুরি, তাহলে মৃত্যুগুলো কমানো যেতে পারে। জি, আমাদের সময় একেবারেই শেষ আসলে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার খসরু সামাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং দর্শক, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছিলাম, জরুরি চিকিৎসা সেবা, সেক্ষেত্রে আমরা এই বিষয়টাই আবারও বলতে চাই যে যত দ্রুত সম্ভব এই ধরনের যদি জটিলতা তৈরি হয়, আমাদের কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে, নিকটস্থ হাসপাতাল, এবং সেখানে যদি আমরা পৌঁছতে পারি, সময় একটা বড় ব্যাপার, এবং তার আগে যে করণীয়গুলো সেটি কিন্তু আমাদের বিশেষজ্ঞ আমাদের জানাচ্ছিলেন, সেগুলো করবার আমরা চেষ্টা করব, তাহলে নিশ্চয়ই অনেক জীবন সেভ করা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।